থ্যাংক ইউ অল লেডিস অ্যান্ড জেন্টেলম্যান। ধন্যবাদ সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা এক সপ্তাহ পরে আবারও এই ক্লাসে মিলিত হলাম, অর্থনৈতিক ক্লাসে। আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো। তো আমরা গত ক্লাসে কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, তো সেগুলো তোমরা বোধহয় একটু বাসায় দেখেছো। অনেকের বই ছিল না, হয়তোবা বই কেনা হয়েছে। আমরা গত ক্লাসে অর্থনীতি প্রথম পত্র এবং প্রথম অধ্যায় পড়ছিলাম। আজকে আমরা সেই জায়গাটা থেকেই আবার অন্যান্য কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা লক্ষ্য করো এবং তোমরা সবাই খাতা কলম রেডি করো। অর্থনৈতিক সমস্যা। আমরা অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় আমরা আলোচনা করছি। অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ে আমরা আলোচনা করব এবং সে আলোচনা প্রথম চ্যাপ্টারের নাম মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। এখন প্রশ্ন হলো, এই চ্যাপ্টারের নামই যদি আমরা দেখি, লক্ষ্য করি, তাহলে তোমরা দেখো এখানেই স্যার মৌলিক অর্থনৈতিক সমস্যাটা কি, এটাই তো আমরা বুঝতে পারছি না। দেখি তো আমরা একটু বুঝতে পারি কিনা। মৌলিক অর্থনৈতিক সমস্যা প্রশ্ন হলো মৌলিক অর্থনৈতিক সমস্যা কি। দেখো, আমরা হয়তো কিছুটা বুঝতেছি যে স্যার এটা একটা অর্থ সংক্রান্ত সমস্যা, সেটাই বোধহয় মৌলিক অর্থনৈতিক সমস্যা। বিষয়টা তা না। বিষয়টা আরেকটু ব্যাপকভাবে আমরা যদি দেখি, আসলে মানুষের অভাব অসীম। সারা বিশ্বে যদি আমরা লক্ষ্য করি, তাহলে একটা মানুষকে দেখি বা একদল মানুষকে দেখি, তার অভাব অসীম। একটা অভাব তুমি পূরণ করলে আরেকটা অভাব দেখা দিবে। এটাই সামাজিক মানুষের বৈশিষ্ট্য, যে একটা অভাব, যে কোনো একটা অভাব তুমি পূরণ করেছো। তুমি কিছুদিন আগে হয়তো ভেবেছিলে যে আমি এসএসসি পাশ করি, তারপরে কলেজ এক জায়গায় ভর্তি হব, তারপরে আমি এই জিনিসটা কিনবো বা আমি এটাকে দেখব। এই যে একটা ধরনের অভাব তোমার ভিতরে ছিল, সেই অভাবটা পূরণ হওয়ার পর দেখা যাচ্ছে এখন আরেকটা নতুন অভাব দেখা দিচ্ছে। অর্থাৎ অভাব নিত্য নতুনভাবে আসছে, মানুষের অভাব অসীম। এটা সব মানুষের ভিতরেই, যারা সামাজিক মানুষ, যারা অর্থনৈতিক সমাজের বাসিন্দা আমরা,
তাদের সবারই ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য যে মানুষের অভাব অসীম, কিন্তু এই অভাব পূরণের জন্য সম্পদ সীমিত। অভাব পূরণ করার জন্য যে সম্পদ আমাদের চারপাশে রয়েছে সেটা সীমিত। যে যেরকম মানুষ তার সেরকম। আমি হয়তো একজন মধ্যবিত্তকে দেখে, একজন ধনী ব্যক্তিকে দেখে ভাবছি ওনার তো স্যার অভাব নাই, কিন্তু ওনার কাছে জিজ্ঞেস করলে দেখা যাবে যে ওনার অভাবের পরিধি হয়তো বা আরও রয়েছে যেটা উনি পূরণ করতে পারেন না। তাহলে মানুষের অভাব অসীম, কিন্তু অভাব পূরণের জন্য সম্পদ সীমিত। এখন সমস্যা, প্রশ্নটা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা কি? এই সীমিত সম্পদ দিয়ে কিভাবে অসীম অভাব পূরণ করবে, কিভাবে সীমিত সম্পদ দিয়ে তার অভাবের সাথে সমন্বয় ঘটাবে, এটাই হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। আমি আবার ক্লিয়ার করছি, তোমরা যদি একটু মন দাও তাহলে বুঝতে পারবে। মানুষের অভাব অসীম, সম্পদ হচ্ছে সীমিত। যে ধরনের অভাব যার রয়েছে সেই অভাব পূরণ করার জন্য তার সেই ধরনের সম্পদ নাই, সম্পদ কিছু না কিছু কম রয়েছে। এখন এই সীমিত সম্পদ দিয়ে যখন অসীম অভাবের সাথে সমন্বয় করতে যাওয়া হয় তখনই যে সমস্যার উৎপত্তি হয়, তখন তার নাম হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। তাহলে কথাটাকে কিভাবে বললাম? মানুষের অভাব অসীম, এটা সব মানুষের, বিশ্বের সব মানুষেরই অভাব কি হলো? অসীম। আর অভাব পূরণের জন্য সম্পদ হচ্ছে সীমিত। এই সীমিত সম্পদ দিয়ে কিভাবে অসীম অভাবকে সমন্বয় করবে, কিভাবে অসীম অভাবের সমাধান করবে, সেটাই হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে যদি এভাবে করে আমরা মনে করি, অভাব অসীম, সম্পদ সীমিত। সীমিত সম্পদ দিয়ে কিভাবে অসীম অভাবের মধ্যে সমন্বয় করা যায়, তাই হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। তাহলে আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যা বলতে বুঝলাম খুব ছোট্ট একটু কথা, মানুষের অভাব অসীম এবং তার সেই অভাবের পশ্চাতে সম্পদ, সেই অভাবগুলোকে পূরণ করার জন্য সম্পদ সীমিত। এখন সমস্যা কোনটা? সীমিত সম্পদ দিয়ে কিভাবে অসীম অভাব দূর করবে, কিভাবে অসীম অভাবের মধ্যে সমন্বয় ঘটাবে, কিভাবে অসীম অভাব মানে দূর করা যায়, এটাই হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। তাহলে আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যা কি এটা বুঝলাম। সব মানুষের ক্ষেত্রেই দেখো এরকমটা ব্যাপার রয়েছে, সে উচ্চবিত্ত হোক, মধ্যবিত্ত হোক আর নিম্নবিত্ত হোক, প্রত্যেকেরই কিছু না কিছু অভাব রয়েছে। আর সে অভাব মেটানোর জন্য তার সম্পদের স্বল্পতা রয়েছে, সম্পদ সীমিত। এই সীমিত সম্পদ দিয়ে যখন সে তার অসীম অভাবকে সমাধান করতে যায় তখন সে একটা সমস্যায় পড়ে, যে সমস্যার নাম হচ্ছে কি? মৌলিক অর্থনৈতিক সমস্যা। তুমি দেখবে তুমি কোনো একটা কিছু কেনার জন্য, যে কোনো প্রয়োজনীয় একটা কেনার জন্য তোমার মনস্তাত্ত্বিক যে ব্যাপারটা, সেটা তুমি একটা ভালো কিছু কিনতে চাও, কিন্তু পশ্চাতে চিন্তা করছো যে ওই রকম অর্থ তোমার নাই। সমস্যাটা তাহলে তোমার ভালো কিছু কেনাটা এটা চিন্তা করাটা কোনো দুশ্চিন্তার না। আবার সম্পদ যে সীমিত আছে সেটাও কোনো ব্যাপার না।
কিন্তু যখন এই সীমিত সম্পদ দিয়ে তুমি দোকানে কিনতে যাও, তখন তোমার মনটা কিন্তু মনে হয় আমি কোনটা নেব না কোনটা নেব, যেটা ভেবেছিলাম সেটা তো নিতে পারছি না। তখন এই যে সমন্বয় সাধন করতে যায়, কিভাবে তার সমস্যাটাকে দূর করবে, এটা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে অভাব কি? আমরা সবাই কম বেশি বুঝি, স্যার না থাকার নামই তো স্যার হচ্ছে অভাব, এরকমই একটা চিন্তা ভাবনা। কিন্তু অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এটাকে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে এরকমটা আসবে যে মানুষের ক্রয় ক্ষমতার সাপেক্ষে, মানুষ সমাজবদ্ধ মানুষের ক্রয় ক্ষমতা আছে, সেই ক্রয় ক্ষমতার সাপেক্ষে সে বস্তুগত দ্রব্য ও সেবা এগুলো যেটাই পেতে ইচ্ছা করে বা আকাঙ্ক্ষা করে, তারই নাম হচ্ছে অভাব। যদি আরো ছোট্ট করে ভাবি, স্যার কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, সাধারণ অর্থে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে, কিন্তু এটাকে একটু ব্যাপক অর্থে বললে যে ক্রয় ক্ষমতার সাপেক্ষে বস্তু একটা নির্দিষ্ট সময়ে বস্তুগত ও অবস্তুগত কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছাকে, অবস্তুগত বলতে এখানে সেবার কথা বলা হচ্ছে, বস্তুগত দ্রব্যের কথা বলছে, দ্রব্য ও সেবা পাওয়ার আকাঙ্ক্ষাকে কি বলা হয়? অভাব বলা হয়। তাহলে এটা আমরা বুঝতে পেরেছি। যদি আরেকটু, যে এটুকু কথা হয়তো মনে থাকবে না স্যার, একটু কথা মনে রাখি, কোনো কিছু পাওয়ার ইচ্ছাকে বা আকাঙ্ক্ষাকে, সেটা দ্রব্য হতে পারে, সেবা হতে পারে, কিন্তু সেটা একটু যদি বিশেষভাবে মনে রাখো যে ক্রয় ক্ষমতার সাপেক্ষে, মানুষের ক্রয় ক্ষমতার সাপেক্ষে, মানুষের যে ক্রয় ক্ষমতা আছে, এখন আমার একেবারেই একটা প্লেন কিনতে ইচ্ছা, আমার তো এই ধরনের টাকা নাই, এটাকে আবার একটু বেশি রকম ভাবা হবে। মানুষের ক্রয় ক্ষমতার সাপেক্ষে মানুষ যে সকল বস্তুগত দ্রব্য ও সেবা পাওয়ার ইচ্ছা করে বা আকাঙ্ক্ষা করে, তাকে কি বলা হয়? অভাব বলা হয়। অভাবের বেশ কিছু শ্রেণীবিভাগ, বেশ কিছু বলতে তিনটে বিশেষ করে, যেটা না হলে মানুষ বাঁচতে পারবে না। হ্যাঁ, এই যে অন্ন বস্ত্র আশ্রয়, এগুলোকে বলে প্রয়োজনীয় অভাব। এরপরে অন্ন বস্ত্র আশ্রয় পেলাম, আমরা মনে করছি আরেকটু ভালোভাবে থাকার জন্য বিলাস জাতীয়, যেমন ধরো ফ্যান, হ্যাঁ, রেফ্রিজারেটর, হ্যাঁ, এই এসি, এগুলোকে, এসি ঠিক যা, ফ্যান, রেফ্রিজারেটর বা একটু ভালো বিল্ডিং, এগুলোকে বলতেছি আমরা কি, একটু এটাকে আমরা বলছি যে বিলাস জাতীয়। এরও আর একটু উপরে যদি আমরা যাই, যেমন সেই রকম উচ্চবিত্ত এর আসনে যদি এসির ব্যাপার, হ্যাঁ, তারপরে ভালো গাড়ি, দামি বাড়ি, এগুলো হচ্ছে কি, এগুলো হয়ে যাবে বিলাস জাতীয়। তাহলে আমরা অভাব কি সেটা বুঝতে পেরেছি, যে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে আমরা, সে দ্রব্য সেবা পাওয়ার আকাঙ্ক্ষাকে আমরা অভাব বলি। অভাবের আমরা একটু ধরন দেখলাম, যে যে সকল অভাবগুলো না মেটালেই নয়, আমরা বাঁচতে পারি না, এগুলোকে প্রয়োজনীয় অভাব বলে। তারপরে যদি আরেকটু ভালো কিছু পেতে চাই, হ্যাঁ, তাহলে সেটা কি, ওই যে বললাম ফ্যান, বা তারপরে আগে একটু সাধারণ কুড়ে ঘর ছিল, সেখান থেকে একটু আরেকটু ভালো বিল্ডিং হলো, এগুলো গেল বিলাস জাতীয়, এবং তারপরে চলে আসবে আরামপ্রদ। এভাবে করে অভাবের ক্লাসিফিকেশন আছে। এরপরে আমরা অভাবের বৈশিষ্ট্য দেখতে পেলাম। অভাব সবসময় কিন্তু অসীম, একটা অভাব শেষ হতে না হতে আর একটা অভাব দেখা দেয়। কিন্তু কোনো একটা বিশেষ অভাব, যে আমি স্যার 100 টাকা পেতে, যেটা বিশেষ করে দিলাম, নির্দিষ্ট করে দিলাম, সেই অভাব মেটানো সক্ষম, সেই অভাব মেটানো যায়। কিন্তু অভাব সাধারণ অর্থে, অভাব সবসময় কি অসীম। আর বিশেষ কোন একটা অভাব, সেটা হচ্ছে কি স্যার? সসীম। অভাব অনুকরণীয়, একজন একটা কিছু করেছে, একজন একটা কিছু কি বলছি খাচ্ছে, একজন একটা কিছু ভাবছে, এই দেখা দেখি আমাদের আরেকটা অভাব, আরেকজনেরও ওই ধরনের একটা অভাব সৃষ্টি হলো, অভাব অনুকরণীয়। তাহলে আমরা দেখলাম যে স্যার অভাব কি, যদি আবার একটু স্মৃতিচারণ করি, স্যার মৌলিক অর্থনৈতিক সমস্যা তোমরা সবসময় সৃজনশীল প্রশ্ন বা পড়ালেখার যে ক্ষেত্রটা, সেটাকে নিয়ে
বিষয়টাকে নিয়ে ভাবতে হবে। তাহলেই দেখবা যে আস্তে আস্তে করে তুমি বিষয়গুলোকে, মৌলিক অর্থনৈতিক সমস্যার ভিতরেই কিন্তু অভাবের কথাটা ছিল, নিহিত ছিল। দেখো, মৌলিক অর্থনৈতিক সমস্যা বলতে যখন বলেছিলাম তখন প্রথম কথাটাই ছিল মানুষের অভাব অসীম এবং সম্পদ হচ্ছে সীমিত। সীমিত সম্পদ দিয়ে কিভাবে অসীম অভাব মেটানো যাবে বা অসীম অভাবের ভিতরে সমন্বয় সাধন করা যাবে, সেটা ছিল মৌলিক অর্থনৈতিক সমস্যা। এবং সেখান থেকে আবার অভাব কি সেটা জানতে গিয়ে আমরা জানতে পারলাম যে মানুষের ক্রয় ক্ষমতার সাপেক্ষে কোনো কিছু পাওয়ার, সে বস্তুগত কোনো কিছু পাওয়া বা সেবা পাওয়ার ইচ্ছাকে বা আকাঙ্ক্ষাকে আমরা কি বলি? অভাব বলি। এরপরে আরেকটা প্রশ্নে আমরা চলে যাই। স্যামুয়েলসনের মতে অধ্যাপক পি এ স্যামুয়েলসনের মতে প্রত্যেক অর্থনৈতিক সমাজের প্রত্যেক অর্থনৈতিক সমাজের মৌলিক সমস্যা কয়টি ও কি কি? তোমরা যদি এটা লক্ষ্য করো তাহলে তোমাদের যে পাঠ্য বই আমি তোমাদের সিলেক্ট করেছি যে এইটা কিনবে, সেই বইয়ের 10 পাতায় এটা পেতে পারবে। আবার মৌলিক অর্থনৈতিক সমস্যা সেটা যদি লক্ষ্য করতে চাও তাহলে 3 পাতায়, তিন পাতায় ওটাকে পাবে। এবং অভাব কি ওটাকে যদি তুমি জানতে চাও ওটা 5 পাতায় পাবে। ঠিক আছে? তো তোমরা হয়তো অনেকে নতুন বই কিনেছো, ঠিক ধরতে পারছো না যে স্যার কোন জায়গাটা দিয়ে আলোচনা করা হচ্ছে। আমি বললাম এই মুহূর্তে আমরা যেটা আলোচনা করছি যে অধ্যাপক পি এ স্যামুয়েলসনের মতে প্রত্যেক অর্থনৈতিক সমাজের মৌলিক সমস্যা কয়টি ও কি কি? মৌলিক সমস্যা হচ্ছে 3টি। স্যামুয়েলসনের মতে মৌলিক সমস্যা 3টি। 3টি কি কি? একটা হচ্ছে কি উৎপাদন করা হবে। তাহলে সমস্যা 3টি। সমস্যা কয়টি? 3টি। কিন্তু লিখতে হবে অধ্যাপক পি এ স্যামুয়েলসনের মতে প্রত্যেক অর্থনৈতিক সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি ও কি কি? আমরা লিখবো সমস্যা কয়টি? সমস্যা 3টি। 1 নম্বর দিলাম কি উৎপাদন করা হবে। কি উৎপাদন করা হবে, এটা তোমাদের যে বইটা আমি পাঠ্য করেছি সেই বইয়ের 10 পাতায় পাবে এটা। হ্যাঁ, তাহলে তবে এই সকল প্রশ্নগুলো এখন পর্যন্ত যেগুলো করানো হয়েছে এগুলো মানে আজকের ক্লাসে এগুলো সব ক এবং ক্ষয়ের জন্য, ক এবং ক্ষয়ের জন্য, অর্থাৎ জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নের জন্য। এগুলোতে সচরাচর চিত্রে দেওয়ার দরকার নাই, হয়তো বইতে আছে দেওয়া, তোমাদের মনে ভাবনা হতে পারে যেটাই দরকার সেটা আমি যেটা আঁকবো সেটা তুমি লক্ষ্য করবে। প্রথম সমস্যাটা কি? কি উৎপাদন করা হবে। কি উৎপাদন করা হবে এটা স্যামুয়েলসনের মতে প্রথম অর্থনীতির মৌলিক সমস্যা। কেন? তার কারণ পৃথিবীর সব জায়গায় একই রকম
পরিবেশ না, একই রকম মাটি না, একই রকম পারিপার্শ্বিক অবস্থা না, সব জায়গায় একই জিনিস উৎপাদন করা সম্ভব না। কোনো কোনো অঞ্চলে হয়তো ধান ভালো হচ্ছে, কোনো জায়গায় পাট ভালো হচ্ছে, আবার কোথাও আপেল ভালো হচ্ছে, আবার কোথাও অন্য কিছু ভালো হচ্ছে। অর্থাৎ অর্থনৈতিক সমাজ লক্ষ্য করবে যে তার যে চারপাশে যে সম্পদ আছে সেই সম্পদকে ব্যবহার করে সে কি উৎপাদন করবে। ওই যে দেখো তোমরা মৌলিক অর্থনৈতিক সমস্যার ভিতরে কিন্তু এই কথাটা নিহিত ছিল যে মানুষের অভাব অসীম, সম্পদ সীমিত, সেই সীমিত দিয়ে কিভাবে সে সমন্বয় সাধন করবে। ওখানকার একটা যোগসূত্র কিন্তু এখানে রয়েছে যে মৌলিক অর্থনৈতিক সমস্যার প্রথমটা হচ্ছে কি উৎপাদন করা হবে। হ্যাঁ, যে আমাদের চারপাশে স্যার যে পারিপার্শ্বিক অবস্থা আছে, যে ভৌগোলিক অবস্থানে আমরা আছি, যে অবস্থায় আছি, যে র মেটেরিয়ালস আছে, যে সম্পদ আছে, তারই ভিত্তিতে আমাদেরকে উৎপাদন করতে হবে এবং সেখানে আমাদেরকে চিন্তা করতে হবে যে কি উৎপাদন করতে হবে, কি উৎপাদন করলে আসলে আমরা বেশি বেশিভাবে উপকৃত হব। এটাই হচ্ছে অর্থনীতির কে স্যামুয়েলসনের মতে প্রথম মৌলিক সমস্যা। দ্বিতীয়টা হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে। প্রথমটা ছিল কি উৎপাদন করা হবে, ধরে নিলাম আমরা ধান আর পাট উৎপাদন করি। আমাদের চারপাশে যে ভৌগোলিক অবস্থান, যে সম্পদ, যে শ্রমিক, এই সব কিছু মিলে আমরা চিন্তা করেছি যে স্যার আমরা উৎপাদনের জন্য সিদ্ধান্ত নিয়েছি যে ধান পাট উৎপাদন করব। কথার কথা বলছি, এটা আমাদের দেশের প্রেক্ষাপটে না, এটা ওভারঅল সমস্ত বিশ্বের কথা বলছি। দ্বিতীয়টা হচ্ছে স্যার কিভাবে উৎপাদন করা হবে। প্রথমটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছো যে কি উৎপাদন করা হবে, যে আমি গাড়ি তৈরি করব নাকি স্যার আমি এখানে স্যার অন্য কোনো মেশিনারিজ কিছু তৈরি করব, নাকি আমি এখানে স্যার মাটিতে ফসল উৎপাদন করব। এটা নিয়ে কিন্তু আমরা প্রথম সমস্যাটা দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে। এখানেও জটিলতাটা কোথায়? আমি সিদ্ধান্ত নিলাম যে এইটা করা হবে, কিন্তু সব জায়গায় একই রকম না। আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত বিশ্বকে যদি পর্যালোচনা করি, বেশ কিছু শিল্প অর্থনীতি আছে, শিল্প নির্ভর, আবার বেশ কিছু আছে কৃষি নির্ভর। অর্থাৎ এখন কিছু আছে শ্রমনিবিড়, আবার কিছু আছে মূলধন সংগঠন নিবিড়। যারা শিল্প করতে চায় তারা একটা ধরনের সিদ্ধান্ত নিবে, যারা কৃষি করতে চায় তারা একটা ধরনের সিদ্ধান্ত নিবে। এখন আমি এই জায়গাটাতে আমাদের প্রচুর মানুষ বেকার রয়েছে এবং অনেক লোকই আছে অশিক্ষিত বা কিছুটা লেখাপড়া জানে, কিন্তু তিনি ওই জমিতে কাজ করা ছাড়া হয়তোবা তেমন কিছু পারছে বা অন্য কাজ তিনি জানেন। তাহলে আমাকে যে শিল্পটা যেটা করতে হবে সেটা আমাকে চিন্তা করতে হবে যে আমাদের এখানে কোন দিকে আসলে আমাদের বেশি শ্রমনিবিড়, নাকি যেমন ভূমি ও শ্রম এইটা নিবিড় হতে পারে, এইটাকে কেন্দ্র করে হতে পারে, আর একটা হচ্ছে মূলধন সংগঠন ভিত্তিক হতে পারে। এই জন্য আমাদের এটাও আর একটা সমস্যা। স্যার করতে গিয়ে সিদ্ধান্ত তো নিলাম, কিন্তু কিভাবে করব। অর্থাৎ তোমার খুব বেশি মনে রাখার দরকার নেই, তুমি একটা মনে রেখেছো কি উৎপাদন করা হবে, আর একটা মনে রাখো কিভাবে উৎপাদন করা হবে। হ্যাঁ, এরপরে আরেকটা সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে। আশা করি তোমরা খাতায় একটু লিখছো, যে কোন কোন টপিকসগুলো পড়ানো হলো। আমি তোমাদেরকে পৃষ্ঠা উল্লেখ করে দিলাম যাতে তোমাদের খুঁজতে বা দেখে একটু পড়ে নিলে, রপ্ত করলে, আমার কথা একটু শুনলে, নিজে একটু পড়ে রপ্ত করলে, তাহলেই দেখবা যে তুমি একটা সঠিক সিদ্ধান্তে যেতে পারছো, বুঝতে পারছো। এখানে আর একটা সমস্যা হলো, তাহলে স্যার প্রথমটা ছিল কি উৎপাদন করা হবে, আমি ধান করব না গম করব, আমি গাড়ি করব
নাকি অন্য কোনো মেশিনারিজ তৈরি করব? দ্বিতীয়টা ছিল আমি কোন পদ্ধতিতে করব, এটা কি শ্রম নিবিড় পদ্ধতিতে করব না মূলধন কেন্দ্রিক, মূলধন সংগঠন কেন্দ্রিক ওদিকে যাব? এখন হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে। দেখো পৃথিবীতে অনেকগুলো দেশ, এক এক দেশের অর্থনৈতিক অবস্থা এক এক রকম, চিন্তা ভাবনাও কিন্তু ভিন্ন ভিন্ন। তো তোমাকে ভাবতে হবে যে আমি যে কোনো একটা কাজ করতে যাব, একজন লোক হাঁটতে পারে না একদম কোনোভাবে, এখন তাকে যদি কোনো একটা দৌড় সংশ্লিষ্ট খেলার ভিতরে সংশ্লিষ্ট করো, তাহলে কি সে আদৌ দৌড়াতে পারবে? সে তো আদৌ দৌড়াতে পারবে না। একজন রোগীর জন্য তোমাকে চিন্তা করতে হবে, একদল রোগীর জন্য, তাহলে আগে কি করতে হবে? তার ওষুধের ব্যবস্থা করতে হবে, তার সেবা শুশ্রূষার ব্যবস্থা করতে হবে। অন্যদিকে আর একদল লোক ভালো আছে, তোমাদের বাড়িতে এসছে, তার জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা করতে হবে। আমি এটা একটু অন্য দিক থেকে বললাম, কিন্তু আসলে সমাজে উচ্চবিত্ত থাকে, মধ্যবিত্ত থাকে, নিম্নবিত্ত থাকে। ওই অর্থনৈতিক সমাজকে চিন্তা করতে হবে যে আমার আশপাশের বেশিরভাগ লোক কি, তারা কি ধরনের, তাহলে তারকে কেন্দ্র করে আমার কি করতে হবে, আমার সমস্যাকে চিহ্নিত করতে হবে। অর্থাৎ এটাও একটা সমস্যা, তুমি এমন কিছু সিদ্ধান্ত মাথায় নিলে যে সিদ্ধান্তটা আসলে ওই লোকগুলোর জন্য গেল না। একদল লোক কিচ্ছু পারে না, একেবারেই কিছু জানে না, হ্যাঁ, এখন তাকে বসায় দিয়েছ 10 জনকে যে কম্পিউটার দিয়ে অনেক কিছু করা যাবে, এখনই আজকেই তোমাকে আউটপুট বের করতে হবে, কোনো কিছু একটা প্রিন্ট বের করতে হবে, লেখা বের করতে হবে, এরকম একটা চিন্তাও তোমার মাথায় রয়েছে। এখন 10 জন লোককে পেয়েছো, ওনাদেরকে 10টা কম্পিউটার দিয়ে বসায় দিয়েছো। আদৌ কি ওই 10 জনকে ট্রেনিং না দিয়ে, প্রশিক্ষণ না দিয়ে, উপযুক্ত না করে আদৌ কি ওই 10 জনের দ্বারা 3-4 ঘন্টার মাথায় তুমি কি একটা প্রিন্ট বের করতে পারবে? সেটা হয়তো কাকতালীয়ভাবে এক আধজন পারবেই না, সেটা ধরে যাবে, হয়তো পারবে না। তাহলে স্যার এটাও একটা সমস্যা, আসলে কার জন্য উৎপাদন করা হবে। বোধহয় বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। স্যার আমরা ব্যক্তিগতভাবে আমাদের বাড়িতে বা আমাদের সমাজকে নিয়ে, আমাদের আশপাশকে নিয়ে, আমাদের দেশকে নিয়ে, অন্য দেশকে নিয়ে যদি ভাবি, তাহলে দেখবা স্যামুয়েলসনের যে কথা, যে মানুষের অর্থনৈতিক সমাজের মৌলিক সমস্যা 3টে, সেটা আমরা দেখলাম আসলে কি উৎপাদন করা হবে। তোমাদের ভিতরেই দেখো একটা, এই যখন কলেজে ভর্তি হতে যাবে তখন কোন কলেজে ভর্তি হবে, হ্যাঁ, কোথায় কি, মানে সেইটা একটা তোমার মাথায় কিন্তু চিন্তা ছিল। অর্থাৎ আমরা যখন কোনো কিছু জমি হোক বা আমাদের টাকাকে ইনভেস্ট করতে যাই, তখন আমাদের মাথায় একটা লক্ষ্য থাকে যে সেটা দিয়ে কি করা হবে, অর্থাৎ কি উৎপাদন করা হবে। দ্বিতীয়টা ছিল কিভাবে উৎপাদন করা হবে। হ্যাঁ, তার কারণ সব দেশেই একই রকমভাবে সম্পদ না, একই রকমভাবে জমি না, একই রকমভাবে অর্থ না, এর ভিন্নতা রয়েছে, যে কারণে এক এক জায়গায় এক এক টেকনিক অবলম্বন করে এটা সিদ্ধান্ত নিবে কিভাবে উৎপাদন করা হবে। এবং লাস্টে যেটা আমরা পেলাম, কার জন্য উৎপাদন করা হবে, অর্থাৎ আমি কাকে নিয়ে ভাবছি, তিনি কি উচ্চবিত্ত, তিনি কি মধ্যবিত্ত, তিনি কি নিম্নবিত্ত। একজন মানুষ দেখা যাচ্ছে যে স্যার সে দিন আনে দিন খায়, তাকে একটু মানে অবস্থানটা শক্ত করে, তাকে একটু কোনো কাজ গুছিয়ে দিয়ে, তাকে একটু কর্মসংস্থান সৃষ্টি করে, তাকে একটা ধারায় ফিরিয়ে আনার জন্য যে ধরনের কর্মসূচি আমরা নিব। আরেকজন লোক স্বাবলম্বী, তার 2-3টে ইন্ডাস্ট্রি আছে, হ্যাঁ, তার জন্য আর এর জন্য দুটোর কিন্তু চিন্তা ভাবনা আলাদা হবে। তাহলে এখানেও একটা সমস্যা কাজ করে পি.এস. স্যামুয়েলসনের মতে। এবং আমরা দেখতাম যে আসলে পি.এস. স্যামুয়েলসনের মতে প্রত্যেক অর্থনৈতিক সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে 3টি। কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা খাতায় বোধহয় একটু একটু করে হলেও লিখে রাখছো। আমি প্রথমটা পড়িয়েছি মৌলিক অর্থনৈতিক সমস্যা কি, দ্বিতীয়টা দেখলাম অভাব কি, তৃতীয় প্রশ্নটা দেখলাম পি.এস. স্যামুয়েলসনের মতে। তোমরা অন্তত প্রশ্নগুলো রাখো, লিখে রাখো, বই থেকে দেখে দেখে তোমরা কিছু পারবে। এবারে আমরা আরেকটা প্রশ্নে যাচ্ছি।
দুষ্প্রাপ্যতা কি? এটাও আমরা কিন্তু ভাষা ভাষা বুঝতেছি যে স্যার দুষ্প্রাপ্যতা কি, কিন্তু ক্লিয়ার যদি হয়তো অনেকেই বুঝতেছ যে আসলে মানুষের চাওয়ার শেষ নাই, মানুষের চাওয়ার শেষ নাই, কিন্তু সম্পদ কি, তার চাওয়ার যেমন কোনো শেষ নাই, অভাব অসীম, সম্পদ সীমিত, এই কথা আগেই বলেছি। চাওয়ার সাথে সাথে অর্থাৎ যদি সবকিছু পেয়ে যেতাম, মানুষের সম্পদ যদি মরুভূমিতে যে বালু দেখা যায় তার মতো হতো, যদি নদীর পানির মতো হতো, তাহলে মানুষের কিন্তু কোনো অভাব থাকতো না। তাহলে স্যার দুষ্প্রাপ্যতা অর্থাৎ কি, প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতাকে বা প্রয়োজনের তুলনায় না পাওয়াকে আমরা কি বলি? স্যার দুষ্প্রাপ্যতা। আমরা যা চাচ্ছি তা যদি না পাই, যেমনটা প্রয়োজন অনুভব করছি তেমনটা যদি আমরা না পাই, তারই নাম হচ্ছে কি স্যার? দুষ্প্রাপ্য। আবার বলছি যে মানুষ সে চাওয়ার কোনো শেষ নাই, একটা শেষ হলে আর একটা আসছে, কিন্তু মানুষ সম্পদ ওই পরিমাণ নাই, তাহলে কি হচ্ছে? সম্পদের কিছু স্বল্পতা থাকতেছে, অর্থাৎ চাওয়ার সাথে সাথে আমার প্রয়োজনের তুলনায় যদি আমি সবটুকু না পাই বা কিছুটা কম থাকে, হ্যাঁ, এই যে অপ্রতুলতা, এই যে না পাওয়া, এরই নাম হচ্ছে কি স্যার? দুষ্প্রাপ্যতা। তাহলে দুষ্প্রাপ্যতা কি এটাও আমরা বুঝেছি। আমরা গত ক্লাসে তোমাদেরকে যেসব জায়গাগুলো পড়িয়েছিলাম, ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা, ইসলামী অর্থব্যবস্থা, এগুলোকে তোমরা গত ক্লাসে যারা ছিলে না বা জুমে এই অনলাইনের মাধ্যমে হয়তো ঢোকো নাই, তাদেরকে একটু মনে করে দিলাম। এই পয়েন্ট চারটা লিখে রাখো: ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা, ইসলামী অর্থব্যবস্থা, এবং আজকে আমরা যেগুলো আলোচনা করলাম, মৌলিক অর্থনৈতিক সমস্যা কি, অভাব কি, পিএস হ্যামিলটনের মতে অর্থনৈতিক সমস্যা কি, এবং লাস্টে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে দুষ্প্রাপ্যতা কি। তোমরা যদি প্রত্যেকটা ক্লাসকে ফলো করো তাহলে তোমাদের বেশি কাজ দেবে এবং তোমাদের বুঝতেও সহজ হবে। আশা করব এর পরবর্তীতে তোমরা আর ক্লাস কামাই দিবে না, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং ঠিকঠাক মতো তোমরা কোন ক্লাসে কত তারিখে কোন ক্লাসে কি করালাম সেগুলো নোট করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এ পর্যন্তই, আবারও দেখা হবে তোমাদের রুটিনে যে টাইম দেওয়া আছে সেই টাইম